হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 6 এর রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশের যেটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র আছে সেটি আমরা সলভ করে নেব। তবে তার আগে দেখে নাও তোমাদের থার্ড ইউনিট টেস্টে বা থার্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানের কোন কোন চ্যাপ্টার গুলো আছে। এখানে দেখো টোটাল 7টা চ্যাপ্টার তোমাদের থার্ড ইউনিট টেস্টের মধ্যে আছে। সাধারণ যন্ত্রসমূহ অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 9, এরপরে জীববৈচিত্র্য ও তার শ্রেণী বিভাগ, এটা দেখবে তোমাদের চ্যাপ্টার নাম্বার 10। কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ, এটা চ্যাপ্টার নাম্বার 11। বর্জ্য পদার্থ, এটা চ্যাপ্টার নাম্বার 12। তাহলে এগুলো নতুন চ্যাপ্টার এই চারটে। আর এখানে দেখো 5, 6 এবং 7 যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো তোমাদের আগের ইউনিট টেস্ট গুলোতে হয়ে গেছে। তাহলে নতুন 4টে চ্যাপ্টার এবং পুরনো 3টে চ্যাপ্টার, টোটাল এখানে আমরা 7টে চ্যাপ্টারে 70 মার্কসের কোশ্চেন পেপার পেয়ে যাব আমাদের থার্ড ইউনিট টেস্টে। এবার দেখো আমরা তাহলে প্রশ্নপত্রটি সলভ করব। এটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র। পরিবেশ বিজ্ঞানের আমাদের আজকের প্রথম যেটা প্রশ্ন, স্ক্রু এর গায়ে ধাতব প্যাচ থাকে তা আসলে একটি, এটা নততল। এরপরে প্রদত্ত কোন কথাটি সত্য নয়। দেখো প্রথমটা দেওয়া হয়েছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে, এটা ঠিক দেওয়া হয়েছে। পরমাণু জুড়ে কতগুলো পরমাণু জুড়ে কি তৈরি হয়? অণু তৈরি হয়। এগুলো এই মন্তব্যটাও সঠিক। ভিন্ন মৌলের পরমাণু জুড়লে যৌগের অণু তৈরি হয়। ধর একটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে HCl, তাহলে আলাদা যৌগের অণু তৈরি হয়েছে, এটাও ঠিক আছে। কার্বন টেট্রাক্লোরাইড অণুতে 3টে ক্লোরিন পরমাণু আছে। দেখো টেট্রা মনে রাখবে, মনো মানে হচ্ছে 1, ডাই মানে হচ্ছে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4, পেন্টা মানে 5। এখানে টেট্রা আছে, তাহলে কার্বনের সঙ্গে ক্লোরাইড কটা আছে? ক্লোরিন 4টে। এখানে বলেছে 3টি, তাহলে এটা কিন্তু ভুল। তাহলে কোনটা সঠিক নয়? অপশন ডি হবে আনসার। এরপর দেখো মানুষের হাত, এটা হবে তৃতীয় শ্রেণীর লিভার, একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ, মানে যেগুলো সহজে অণুজীব দ্বারা বিয়োজিত হয় না, যেমন ইনজেকশনের সিরিঞ্জ। এখানে দেখো সূর্য, তারপরে গাছ, তারপরে ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর, বাঘ। খাদ্য খাদক সম্পর্কযুক্ত এই পরিকল্পিত রেখাচিত্রটি হলো, এটা হচ্ছে একটা খাদ্য শৃঙ্খলের এক্সাম্পল, ফুড চেন। ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের মধ্যে প্রথমে বলেছে পি দলের দৈর্ঘ্যের বৃদ্ধির তুলনায় ভরের বৃদ্ধি বেশি হয়েছে। 2 নম্বর, কিউ দলের দৈর্ঘ্যের বৃদ্ধির তুলনায় ভরের বৃদ্ধি কম হয়েছে। আর আর দলের দৈর্ঘ্যের বৃদ্ধি এবং ভরের বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণ হয়েছে। আর এস দলের দৈর্ঘ্য বৃদ্ধি এবং ভরের বৃদ্ধি কোনোটাই হয়নি। এবার বলছে উপরের দলগুলির মধ্যে পুষ্টি ও স্বাস্থ্য সবচেয়ে ভালো কোন দলের হয়েছে। এখানে আনসার হবে দেখো আর দলের। কেন আর দলের? তার কারণ আর দলের এখানে বলেছে যে দৈর্ঘ্যের বৃদ্ধি এবং ভরের বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণভাবে হয়েছে, তার জন্য আর দলের পুষ্টি স্বাস্থ্য সবচেয়ে বেশি ভালো। এরপরে প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ। দেখো পাথুরে চুন, ক্যালসিয়াম অক্সাইড, এটা একটা যৌগিক পদার্থ। তামা, সোনা, রূপো, এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। প্রত্যেকটা কারণ তোমরা বুঝে বুঝে নেবে, তাহলে সেই জিনিসগুলো তোমাদের দীর্ঘস্থায়ী হবে, তোমরা সহজে মনেও রাখতে পারবে। কেমন? না বুঝে কোনো জিনিস একটাও কিন্তু পড়বে না। এরপর দেখো স্কুলের ষষ্ঠ শ্রেণীর বসার বেঞ্চ মেপে যে পরিমাপ পাওয়া গেল বা মাপগুলি পাওয়া গেল তা হলো দেখো 160 সেন্টিমিটার, 30 এবং 40 সেন্টিমিটার। তাহলে বেঞ্চটা কতটা উঁচু? প্রথমটা দেখো, একটা বেঞ্চ যদি হয় তাহলে বেঞ্চের দৈর্ঘ্যটা সব থেকে বেশি হয়, তাহলে বেঞ্চটা নিশ্চয় 160 সেন্টিমিটার এতটা লম্বা, তাই না? দীর্ঘ এতটা। এরপর দেখো বেঞ্চটা যেটা বসার জায়গা সেটা কতটা চওড়া বা প্রস্থ কতটা, সেটা হচ্ছে 30 সেন্টিমিটার, এবং উঁচু কতটা, সেটা হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে এখানে অপশন বি বলেছে বেঞ্চটা কতটা উঁচু, তাহলে 40 সেন্টিমিটার, এটা হবে রাইট আনসার। এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব। দেখো বলেছে কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে তোমার আঙুল ডোবালে তাতে কিছুটা জল পড়ে গেল। যেটুকু জল পড়লো তা হলো তোমার আঙুলের জলের মধ্যে ডোবানো অংশের কি? এটা হচ্ছে দেখো আয়তন। এরপরে সোলার কুকার চালু করা হলো, তাহলে এখানে শক্তি রূপান্তরটা জিজ্ঞাসা করেছে। যখন সোলার কুকার চালানো হয়, সোলার কুকার চালানো মানেই সেখানে আমরা কি দিই? আলোক শক্তি দিই, এবং আলোক শক্তির প্রভাবে বা সৌরশক্তির প্রভাবে সেখানে তাপ শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ অপশন বি হবে রাইট আনসার। জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো, জলের রেশম হচ্ছে শ্যাওলা। ফুটবলে কিক করলে কিক শব্দটির বদলে কোনটা বসানো যায়? কিক শব্দটির বদলে যে শব্দটি বসানো যায় সেটা হচ্ছে কিক করা, মানে ধাক্কা দেওয়া। তাহলে এক্ষেত্রে রাইট আনসার কিন্তু অপশন বি হবে না, অপশন সি হবে রাইট আনসার। আর এখানে আমাশয় রোগ যেটা মানে যে জীব ঘটায় সেটা যে জীব রাজ্যের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে প্রোটিস্টা।
মনেরা এটা হবে না, প্রোটিস্টা এটা হবে রাইট অ্যান্সার। আর এখানে প্রদত্ত কোন সাপটি সরাসরি বাচ্চা প্রসব করে, এটা হচ্ছে চন্দ্রবোড়া। কোন আচরণ বিজ্ঞানী আমাদের জানান যে শিম্পাঞ্জিরা কাঠি দিয়ে খুঁচিয়ে উই পোকা ধরে খায়? এটা জানিয়েছিলেন দেখো জেন গুডাল। দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা, এটা 4R পদ্ধতির কোন দিককে তুলে ধরে? এটা দেখো রিফিউজ মানে অস্বীকার করা। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি, অপশন বি। নিচের কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে তা সহজে মাটিতে মিশে যেতে পারে? এগুলোর মধ্যে দেখো পটলের খোসা, এটা জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ, তাই সহজেই মাটিতে মিশে যেতে পারে। নেক্সট, জলের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে পরীক্ষাগারে যে দুটি গ্যাস পাওয়া যায় তা হলো, জলের মধ্যে যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন সেক্ষেত্রে বা তড়িৎ পাঠানো হয় তখন জল ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। কিন্তু কোনো অপশানেই দেখো এখানে অক্সিজেন আছে, তাহলে নাইট্রোজেন দিয়েছে, নাইট্রোজেন না হয়ে হাইড্রোজেন করতে হবে। তাহলে এই অপশন যদি আমি টিক করি তাহলে এই নাইট্রোজেনকে কেটে হাইড্রোজেন করতে হবে। যদি অপশন বি আমি টিক করি তাহলে হাইড্রোজেন থাকবে, নাইট্রোজেনের বদলে কেটে অক্সিজেন করতে হবে। তোমরা জাস্ট, আমি কোনোটাই কাটছি না, তোমরা মনে রাখবে যে অক্সিজেন ও হাইড্রোজেন এই দুটি গ্যাস পাওয়া যায়, এটা তোমরা মনে রাখবে। অপশন এখানে ভুল আছে। এরপরে, যে মেরুদণ্ডী প্রাণী ডাঙাতেই ডিম পাড়ে, ডাঙাতেই বড় হয় আর চলার সময় বুক মাটিতে ঘষতে যায়, সে হলো সরীসৃপ। ব্যাগের মুখ আটকানো হয় যে চেনের সাহায্যে, তার সঙ্গে মিল আছে, কার মিল আছে এখানে? নত তলের মিল আছে। এরপরে আমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন, তোমার দেখা একটি সরল যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করেন। তোমরা খুন্তি লিখতে পারো। নেক্সট, হামব্যাক তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে? সুরেলা গানের মাধ্যমে তারা নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করে বা যোগাযোগ রাখে। তাহলে সুরেলা গানের মাধ্যমে। এমন একটি ধাতুর নাম লেখো যা ঘরের উষ্ণতায় তরল। পারদ হচ্ছে এমন একটা ধাতু যা ঘরের উষ্ণতায় তরল। কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক? আনসার হবে কপিকল। কেমন? তোমরা লিখবে কপিকল। অথবা দিয়ে সাইকেলের মধ্যে অনেকগুলো সরল যন্ত্র থাকে, এর মধ্যে যে কোনো একটি অংশের নাম লেখো এবং সেটি কি ধরনের সরল যন্ত্র। রায়মার্টিনে 282 পাতায় দেওয়া হয়েছে, দেখো সাইকেলের মধ্যে অনেকগুলো সরল যন্ত্র থাকে, তোমরা একটা লিখবে সাইকেলের চাকা, এবং এই চাকাটা দেখো চক্র ও অক্ষদণ্ড হিসাবে কাজ করে। তাহলে এইটুকু লিখবে, সাইকেলের চাকা লেখার পর কিভাবে কাজ করে সেটা তোমরা লিখবে। এরপরে নেক্সট, ঘরের দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে আর কি জানা থাকলে একটা ঘরের মধ্যে কত আয়তনের বায়ু আছে তা মাপা যাবে? এটার আনসার হবে উচ্চতা, তাই না? দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা জানলে তবে আমরা ঘরের আয়তন বের করতে পারবো, অর্থাৎ ঘরের মধ্যে কতটা বাতাস আছে সেটা আমরা জানতে পারবো। চটের তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ? এটা হচ্ছে জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট মেটেরিয়াল। তাহলে জৈব ভঙ্গুর। ক্লোরিনের পারমাণবিকতা 2 হলে একটি ক্লোরিন অণুর সংকেত কি হবে? Cl2। পারমাণবিকতা মানে একটা অণু যতগুলো পরমাণু নিয়ে তৈরি সেই সংখ্যাটাকে বলা হয় তার পারমাণবিকতা। যেমন একটা ক্লোরিন অণু 2টো ক্লোরিন পরমাণু নিয়ে তৈরি, তাই এর পারমাণবিকতা হচ্ছে 2। দৈর্ঘ্য স্কেলে মাপা হয়। তরলের আয়তন কিসে মাপা হয়? আয়তন মাপনী চোঙ। আয়তন মাপনী চোঙ হবে আনসার। চাষের জমি থেকে পাওয়া একটি বর্জ্য তোমরা লিখবে ডিডিটি, ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। পিঁপড়েদের সমাজে দাসী, সৈন্য আর শ্রমিক সবাই আসলে কার মেয়ে? এখানে তোমরা বসাবে রানীর মেয়ে। নেক্সট, মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় এখানে কি নামের একটি দণ্ড থাকে? নোটোকর্ড। কেমন? এখানে তোমরা বসাবে নোটোকর্ড। জলবিদ্যুৎ তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য। এটার আনসার হবে ঠিক। দইয়ের সাজায় থাকা কোন ধরনের জীব দুধকে দই বানিয়ে দেয়? আনসার হবে কোন ধরনের অণুজীব? তোমরা লিখবে ব্যাকটেরিয়া। কোন ধরনের বলেছে, তাহলে ব্যাকটেরিয়া লিখবে। এবং অণুজীবটার নামটা তোমরা মনে রাখবে, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস এই অণুজীবটি কার মধ্যে থাকে?
দইয়ের সাজার মধ্যে থাকে। এরপর দেখো বৃত্তের মধ্যে লেখা তিনটি শব্দের মধ্যে যে শব্দটির অন্য দুটি শব্দের সঙ্গে সম্পর্ক কম তার উপর কাটা চিহ্ন দিতে হবে। যেমন ঝড়, গতিশক্তি, এগুলো থেকে দেখো নিউটন এটা বলের সঙ্গে সম্পর্ক, ঝড় বা গতিশক্তির সঙ্গে সম্পর্ক নয়, ঝড়ের মধ্যে গতিশক্তি থাকে। তাহলে কম সম্পর্ক যে নিউটন, তাহলে নিউটনটাকে তোমরা ক্রস দেবে। এরপরে আমরা 3 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথমেই দিয়েছে দেখো বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন। রায়মার্টিনের 372 পেজে তোমরা পেয়ে যাবে বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা উচিত কারণ ঘরে আবর্জনা জমিয়ে রাখলে তা ঘরের পরিবেশটাকে দূষিত করতে পারে। পচা সবজি, মাছের কাঁটা, মাংসের হাড়, মাছের আঁশ ইত্যাদি জমিয়ে রাখলে তা থেকে দুর্গন্ধ ছড়ায় এবং মশা মাছির উপদ্রব হয়। রোগ জীবাণুর সংক্রমণ ঘটতে পারে, তাই বাড়ি ঘর নিয়মিত পরিষ্কার রাখা হয়। পরের প্রশ্ন, তোমার বাড়িতে তৈরি একটি জৈব অভঙ্গুর আর একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখো। জৈব ভঙ্গুর যে কোনো তোমরা লিখতে পারো, অনেক কিছু হয়, আনাজের খোসা হয়, ফলের খোসা, এগুলো হচ্ছে জৈব ভঙ্গুর। ফলের খোসা বা আনাজ মানে যে কোনো সবজির খোসা, সেগুলো হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। আর জৈব অভঙ্গুর যেগুলো মাটিতে মেশে না, কাঁচের তৈরি যে কোনো জিনিস যখন ভেঙে যায় তখন আমরা ফেলে দিই, সেগুলো কিন্তু কোনোভাবে মেশে না। তাহলে কাঁচের ভাঙা জিনিস। এরপরে একটি বাঁকা দাগের দৈর্ঘ্য একটি সরু ও একটি রুলারের সাহায্যে কিভাবে মাপা যাবে। দেখো 152 পাতায় দেওয়া হয়েছে। তাহলে প্রথমে কি করতে হবে, আমাকে বক্ররেখাটির আনুমানিক দৈর্ঘ্যের থেকে বেশি দৈর্ঘ্যের একটা আমাকে কি করতে হবে, সুতো নিতে হবে। মানে যে কোনো একটা যদি দাগ হয়, যদি বক্র একটা দাগ দিয়েছে তাহলে তার থেকে বেশি দৈর্ঘ্যের আমরা একটা সুতো নেব, একটা আন্দাজ করে নেব। এবং এরপরে আমরা কি করব, সেই সুতোটা নিয়ে, ধর আমরা এটা সুতো নিয়েছি, তোমাকে একটা বাঁকা দাগ দিয়েছে, তুমি সেই দাগটা কতটা তার থেকে বেশি একটা আনুমানিক তোমরা সুতো নিলে। সুতো নেওয়ার পর এবার সেই সুতোর টুকরোটিকে বক্ররেখা বরাবর কি করতে হবে, বক্ররেখা বরাবর এমন ভাবে রাখা হলো যাতে সুতোটি বক্ররেখার উপর সব জায়গায় মিলে যায়। মানে পরপর ধর এটা যদি বাঁকা দাগ হতো তাহলে এরকম ভাবে বসিয়ে বসাতে হবে। বসানোর পর এই অবস্থায় সুতোটি যে স্থান দুটি বক্ররেখার দুই প্রান্তের সঙ্গে মিলেছে সেই স্থান দুটিতে সুতোর উপর রং দিয়ে চিহ্নিত করা হলো। এখানে ধরো লাল রং করলাম, এখানে আমি লাল রং করলাম, তাহলে লাল রং করলাম যাতে করে আমরা বুঝতে পারি। এবার আমরা সুতোটাকে তুলে নেব, তুলে নেওয়ার পর এবার রুলারের সাহায্যে কি করবো, টান করে ধরবো। রুলারের সাহায্যে বা সাধারণ স্কেলের সাহায্যে টান করে ধরে আমরা সেই দুটো কতটা হচ্ছে, যেমন এখানে দেখো 1 2 3 4 সেন্টিমিটার হচ্ছে, তাহলে 4 সেন্টিমিটার বলতে পারবো যে তাদের মানে এই যে দূরত্ব সেটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারবো এরকম ভাবে যে বক্ররেখাটার মানে বক্ররেখাটা আমাকে পরিমাপ করতে হতো সেটার দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার, তাই না? তাহলে সুতরাং ওই দৈর্ঘ্যই হলো বক্ররেখাটির প্রকৃত দৈর্ঘ্য। এটা পেজ নাম্বার 152। এরপরে ধাতুদের দুটি সাধারণ বৈশিষ্ট্য লেখো। দুটি সাধারণ বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য লিখবে দেখো ধাতুগুলি নমনীয় হয়, তাই ধাতুগুলিকে যদি হাতুড়ি দিয়ে পিটিয়ে মানে পেটানো হয় তাহলে সেগুলো পাতলা পাতে পরিণত করা যায়। সোনা রূপোর নমনীয়তা সবচেয়ে বেশি, তামা অ্যালুমিনিয়াম ধাতুর নমনীয়তাও খুব বেশি। 2 নম্বর তোমরা এটা লিখতে পারবে, এটাই লিখবে যে ধাতুগুলি তাপ ও তড়িতে সুপরিবাহী হয়। এরপরে এমন দুটি পাখির নাম লেখো যাদের শুধু শীতকালে দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে কাজল পাখি যা শীতকালে দেখতে পাওয়া যায়। এছাড়া খঞ্জনা এগুলো শীতকালে দেখতে পাওয়া যায়। নেক্সট, একটি স্প্রিং এর স্থিতিশক্তি তুমি কি ভাবে বাড়াতে পারো। পেজ নাম্বার 178। একটি স্প্রিংকে তুমি চাপ দিয়ে যদি সংকুচিত করো মানে ছোট করো স্প্রিংটাকে, এবং নির্দিষ্ট মানের বল প্রয়োগ যদি করা হয়, মানে নির্দিষ্ট মানের বল প্রয়োগ করে যদি প্রসারিত করা হয় তাহলে স্প্রিং এর স্থিতিশক্তি বৃদ্ধি পায়। 2 নম্বর হচ্ছে স্প্রিংটির প্যাচের সংখ্যা বৃদ্ধি করলেও এর স্থিতিশক্তি বৃদ্ধি পায়। তাহলে এই দুটো পয়েন্ট তোমরা লিখবে। এরপরে তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত মৎস্য শ্রেণীর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারা মাছ বা স্টারফিশ জলে বাস করলেও এরা মাছ নয়। তোমরা প্রথমে লিখবে 1 নম্বর পয়েন্ট দিয়ে যে রুই মাছ হলো মেরুদণ্ডী প্রাণী, কিন্তু তারা মাছ হলো কণ্টকতকী অমেরুদণ্ডী প্রাণী। তাহলে তারা মাছের মধ্যে মেরুদণ্ড নেই অথচ রুই মাছের মধ্যে মেরুদণ্ড আছে, এটা 1 নম্বর।
2 নম্বর লিখবে যে তারা মাছের দেহে মাছেদের মতো পাখনা আঁশ থাকে না, কিন্তু রুই মাছের পাখনা এবং আঁশ বর্তমান। তাহলে দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে, এরকম ভাবে দুটি তোমরা বৈশিষ্ট্য লিখবে। এরপরে আমরা পরের পাতায় চলে যাব। দেখো 4 দাগের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন বলছে যে বাড়িতে খুব বয়স্করা থাকে তাদের বাড়ির দোতলায় ওঠার সিঁড়িটা কেমন করে বানালে বয়স্কদের ওই সিঁড়ি দিয়ে উঠতে কম কষ্ট হবে, যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। আনসারটা তোমরা শুরু করবে সাধারণ সিঁড়ি ও খাড়াই সিঁড়ি উভয়েই নততল, কিন্তু খাড়াই সিঁড়ির তুলনায় সাধারণ সিঁড়িতে আনত কোণের পরিমাণ অনেক কম হয়। দেখো সাধারণ সিঁড়িতে এই যে আনত কোণ সেই কোণটার মানটা কম, কিন্তু খাড়াই সিঁড়ি যেটা এই কোণটার মানটা বেশি। ধরো এটা যদি 30 ডিগ্রি, এটা দেখে মনে হচ্ছে মোটামুটি 60 ডিগ্রি। তাহলে কোণটার মান বা আনত কোণের মানটা খাড়াই সিঁড়িতে বেশি, সাধারণ সিঁড়িতে আনত কোণের মানটা কম হয়। এবার দেখো আমরা জানি যে আনত কোণের মান যত কম হয় নততলে যান্ত্রিক সুবিধা তত বেশি। তাহলে খাড়াই সিঁড়ির আনত কোণের মান বেশি, তাহলে এখানে যান্ত্রিক সুবিধা কম হবে। সাধারণ সিঁড়িতে যেহেতু আনত কোণের মানটা কম, তার জন্য নততলে যান্ত্রিক সুবিধা বেশি হবে। তাই সাধারণ সিঁড়ি দিয়ে অনেক কম বল প্রয়োগ করে সহজে উপরে ওঠা যায় এবং খাড়াই সিঁড়ি দিয়ে উপরে উঠতে কষ্ট বেশি হয়। তাই এবার তোমরা এরকম ভাবে লিখবে যে তাই যে বাড়িতে খুব বয়স্করা থাকেন তাদের বাড়িতে দোতলায় ওঠার সিঁড়িটা খুব বেশি খাড়াই না করে সাধারণ সিঁড়ির মতো মানে আনত কোণের মানটা কম করা উচিত, বা আনত কোণের মানটা কম করে বানালে সেক্ষেত্রে বয়স্কদের ওই সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট কম হবে। তাহলে এরকম ভাবে তোমরা উপসংহারটা দেবে। এরপরে তোমার বাড়ির বর্জ্য পদার্থগুলিকে তুমি কি কি ভাবে আবার ব্যবহার করতে পারো। বাড়ির মধ্যে নানা রকম বর্জ্য পদার্থ, যেমন আনাজের খোসা ও পচা ফল, এগুলোকে যদি একটা বাগানের মধ্যে গর্ত করে পুঁতে দেওয়া হয় তাহলে সেখানে বা গর্তের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে সেখান থেকে কম্পোস্ট সার তৈরি হয়। আনাজের খোসা গবাদি পশু যেমন গরু ছাগল এগুলোরও আবার খাদ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে, মানে সরাসরি আনাজের খোসা গবাদি পশুরা খায়, বা তোমরা এগুলোকে গর্ত করে কম্পোস্ট সার বানাতে পারো। নেক্সট হচ্ছে প্লাস্টিকের বোতল ও খালি রিফিল, এগুলোকে দিয়ে সুন্দর পেনদানি তৈরি করা হয়, তাহলে এগুলোকে পুনরায় আবার ব্যবহার করতে পারছো। ছেঁড়া কাগজ, এগুলোকে দিয়ে কাগজের মণ্ড বানিয়ে তা দিয়ে মুখোশ, টুপি প্রভৃতি উপহার তৈরি করা যায়। এছাড়া দেখো কাঁচের শিশি, বোতল এগুলোকে দিয়ে মানে সুন্দর কারুকার্য করে শোপিস তৈরি করা যায়। আর গৃহস্থালীর কঠিন বর্জ্য এগুলো নিচু জমি ভরাট করার কাজে লাগে। নেক্সট তোমাকে একটা 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের লোহার সরু তার দেওয়া হলো, তা দিয়ে 1 মিটার 5 সেমি দৈর্ঘ্য কিভাবে মাপবে। দেখো 1 মিটার 5 সেন্টিমিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, আর তার সঙ্গে 5 সেন্টিমিটার, তাহলে 100 এবং 5 যোগ করলে হয়ে যাচ্ছে 105 সেন্টিমিটার। এবার তোমার কাছে মানে তোমাকে দেখো একটা 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের লোহার সরু তার দিয়েছে, তাহলে সরু যে তারটা সেটা হচ্ছে 10 সেন্টিমিটার, তোমাকে যেটা দেওয়া হয়েছে সেটা 10 সেন্টিমিটার এবং সেটা দিয়ে তোমাকে 105 সেন্টিমিটার পরিমাপ করতে হবে। তাহলে অর্থাৎ 10 সেমি দৈর্ঘ্যের লোহার সরু তার দিয়ে 1 মিটার 5 সেন্টিমিটার দৈর্ঘ্য মাপতে হলে 105 সেমি দৈর্ঘ্য মাপতে হবে। এই জন্য প্রদত্ত তারটির সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর 10 বার, তাহলে 10 বার যদি করো তাহলে একবারে 10 সেমি, 10 বার করলে 10 10 100 সেমি। এবং তারটির দৈর্ঘ্যের অর্ধেক পর্যন্ত, তারটার দৈর্ঘ্য 10, অর্ধেক হচ্ছে 5, তাহলে 10 বারে হয়ে যাচ্ছে 10 10 100 সেমি, আর একবারের আমরা কি করছি অর্ধেক নিচ্ছি, তাহলে 10 এর অর্ধেক 5, তাহলে এরকম ভাবে হয়ে গেল, তাই না। তাহলে এখানে বলছে যে তারটির দৈর্ঘ্যের অর্ধেক পর্যন্ত একবার নির্ণয় দৈর্ঘ্যটির সঙ্গে মেলালে 1 মিটার 5 সেন্টিমিটার দৈর্ঘ্য মাপা যাবে। তাহলে বোঝানোর জন্য এখানে দেওয়া হয়েছে যে 10 বার কি করেছে 10 করে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 10 যোগ করলে 100 হয়, তাহলে 10 বার। আর একবার কি করেছে 10 এর অর্ধেক মানে 5 সেন্টিমিটার, তাহলে হয়ে যাচ্ছে 105 সেন্টিমিটার। তাহলে এরকম ভাবে 10 সেমি তার দিয়ে আমরা 1 মিটার 5 সেমি দৈর্ঘ্যের কোনো মানে দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। নেক্সট কোশ্চেন বলছে শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে। শ্রমিক বা কর্মী মৌমাছিদের কাজ, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এরা অনেক কাজ করে, মৌচাক তৈরি করা থেকে শুরু করে মৌচাক যদি কখনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেগুলো মেরামত করা, ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করা এবং সেখান থেকে মধু তৈরি করা, রানী মৌমাছি যত্ন করা,
এবং তাদের যে ডিম, লার্ভা এবং পিউপাদের রক্ষণাবেক্ষণ করা, তাদের খাওয়ানো, তাদের লালন পালন করা বা বড় করে তোলা, শত্রুদের হাত থেকে রক্ষা করা। তাহলে এরকম ভাবে পয়েন্টগুলো তোমরা লিখবে। যেহেতু 3 নম্বর দিয়েছে, 3 নম্বরের জন্য 4টে বা 5টা পয়েন্ট লিখলেই হয়ে যাবে। এরপরে 5 নম্বর প্রশ্ন, পরিস্রাবনের ক্ষেত্রে পরিশ্রুত ও অবশেষ বলতে কি বোঝায়? আর নিচের কোন ক্ষেত্রে মিশ্রণের উপাদানগুলিকে পরিস্রাবন করে আলাদা করা যাবে? এখানে বেশ কয়েকটা মিশ্রণ দেওয়া হয়েছে, 3টে মিশ্রণ। প্রথমে আমরা পরিশ্রুত এবং অবশেষ বলতে কি বোঝায় সেটার আনসার দেখে নেব। ফিল্ট্রেশন পদ্ধতিতে বা পরিস্রাবন পদ্ধতির সময় দেখো এখানে ধরো কাদা ঘোলা জল, এখানে দেখো ফানেল আছে এবং এখানে ফানেলে ফিল্টার কাগজ লাগানো হয়েছে। যখন ঢালা হয় তখন যেটা নিচের দিকে পড়ে সেটাকে বলা হয় পরিশ্রুত এবং ফিল্টার কাগজে যেটা আটকে যায় সেটা হচ্ছে অবশেষ। এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে। প্রথমে যদি আমরা বলি অবশেষ, দেখো পরিস্রাবন পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজে যে কঠিন পদার্থ পড়ে থাকে সেটাকে বলা হচ্ছে অবশেষ বা রেসিডিউ। আর পরিস্রাবন পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজের মধ্য দিয়ে একদম যে তরল নিচে জমা হয় সেটাকে বলা হয় পরিশ্রুত। এটা পেজ নাম্বার 94। নেক্সট পোর্শনটার আনসার দেখো, এখানে জল ও বালির মিশ্রণকে পরিস্রাবন দ্বারা পৃথক করা যাবে। কেন? তার কারণ হচ্ছে বালির দানাগুলো ফিল্টার পেপারের ছিদ্রের মাপের থেকে বড়, মানে ফিল্টার কাগজে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে তার থেকে বালির যে কণা সেগুলো মোটা, তাই না? তাহলে বালির দানাগুলো ফিল্টার কাগজের মধ্য দিয়ে আটকে যাবে, ফিল্টার কাগজকে ভেদ করে নিচে চলে যেতে পারবে না। এবং পরিশ্রুত যেটা জল সেটা নিচের দিকে জমা হবে। কিন্তু চিনি এবং জল তুমি গুলে মিক্স করে দিয়েছো, নিয়ে বা যদি তুমি মানে ফিল্টার কাগজে ঢালো তাহলে ওই চিনি তো আর গোটা নেই, সেগুলো গুলে গোলা আছে, তাই না? তাহলে সেগুলো সব ফিল্টার কাগজ ভেদ করে নিচের দিকে চলে যাবে। তাহলে আমরা চিনি এবং জলের মিশ্রণটাকে পরিস্রাবন পদ্ধতিতে আলাদা করতে পারবো না। আবার তেলে মানে তেল ও তেলে গুলে যাওয়া রং সেগুলোকেও আমরা কোনোভাবে পরিস্রাবন পদ্ধতিতে আলাদা করতে পারি না। তাহলে শুধুমাত্র আমরা এখানে এইটা মানে দেখো বালি এবং জলের যে মিশ্রণ সেটাকে আলাদা করতে পারবো, এবং কেন পারবো সেটা ব্যাখ্যাটাও তোমরা অবশ্যই দেবে। এরপরে গাছ কার থেকে শক্তি পায়? এই ঘটনায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? যদি বেশিরভাগ গাছ কেটে ফেলা হয় তবে কি হতে পারে? গাছ কোথা থেকে শক্তি পায়? সূর্য থেকে। এই ঘটনায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? গাছেরা কি করে? সৌরশক্তিকে কাজে লাগায়, তাহলে সৌরশক্তি বা আলোক শক্তি নিয়ে সেটা রাসায়নিক শক্তি হিসাবে খাদ্যের মধ্যে আবদ্ধ হয়। তাহলে আলোক শক্তি বা সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি, এটা হচ্ছে শক্তির রূপান্তর। আর বলছে যদি বেশিরভাগ গাছ কেটে ফেলা হয় তাহলে কি হতে পারে? পৃথিবীতে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। সবুজ উদ্ভিদ তার খাদ্যের মধ্যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে জমা রাখে বা আবদ্ধ রাখে। প্রাণীরা সেসব উদ্ভিদকে সরাসরি বা অনেক ক্ষেত্রে পরোক্ষভাবে খাদ্যরূপে গ্রহণ করে। তাই বেশিরভাগ গাছ কাটলে খাদ্যের উৎসের অভাব দেখা দেবে, প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে, পরিবেশে ভারসাম্য বিনষ্ট হবে। যারা তৃণভোজী প্রাণী যেমন হরিণ, তারা সরাসরি উদ্ভিদকে খায়। কিন্তু বাঘ তো কোনো উদ্ভিদ খায় না বা গাছপালা এই সমস্ত জিনিস খায় না। কিন্তু বাঘ যাকে খাচ্ছে, হরিণকে খাচ্ছে, সেই হরিণ কি খেয়ে বেঁচে থাকছে? উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকছে। তার জন্য বলছে আমরা বা বিভিন্ন প্রাণীরা উদ্ভিদকে সরাসরি হয়তো খায়, আবার কিছু কিছু প্রাণী আছে যারা সরাসরি বা ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলি মানে ঘুর পথে পরোক্ষভাবে উদ্ভিদকে খাদ্যরূপে গ্রহণ করে। তাহলে যদি গাছ কেটে ফেলা হয় তাহলে খাদ্যের সংকট দেখা যাবে, খাদ্যের অভাবে পুরো প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে এবং পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে। এরপর দেখো পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের শেষ প্রশ্ন, ঘাস, গোলাপ আর আম গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত? তোমার বক্তব্যের সপক্ষে একটি করে যুক্তি দাও। ঘাসটা হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ। কেন? তার কারণ ঘাসের কাণ্ড হচ্ছে নরম, রসালো, এর মধ্যে কোনো কাঠ থাকে না এবং খুব ছোট, আকারটা হচ্ছে খুব ছোট এবং মাটিতে লতিয়ে চলে, তার জন্য এটা হচ্ছে বিরুৎ জাতীয়। গুল্ম জাতীয় মানে মাঝারি উচ্চতার ঝোপঝাড় যুক্ত গাছ, যেগুলোর মানে কাণ্ডটা একটু কাষ্ঠল হয়, সামান্য কাঠযুক্ত হয়, তার জন্য গোলাপটাকে আমরা বলবো গুল্ম জাতীয়। আর বৃক্ষ জাতীয় মানে উঁচু গাছ হবে, গুড়িটা কাষ্ঠল হবে, প্রচুর শাখা প্রশাখা থাকবে, আকারটা অনেকটা লম্বা হবে, তার জন্য আম গাছকে আমরা কি বলবো? বৃক্ষ জাতীয় উদ্ভিদ বলবো। এটার পেজ নাম্বার হচ্ছে 304। তাহলে আজকে আমরা দেখো প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যেটা নমুনা প্রশ্নপত্র ছিল পরিবেশ ও বিজ্ঞানের, সেটা সলভ করে নিলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।
এবং ক্লাস 6 এর খুব শীঘ্রই বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোর সমাধান আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে। সেগুলো দেখার জন্য তোমরা এখন থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেখানেও তোমরা যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।